অবশেষে সায়রার বিয়ে হলো। ১৯ বছর আগে এক উন্মাদ বলেছিল সায়রার কখনো বিয়ে হবে না, আর যদি হয় তাহলে সায়রার সঙ্গে মিলিত হবার পরেই তার স্বামী মারা যাবে আর সায়রার পুরো শরীরে লোম গজাবে। এবং সে আরও বলেছিল সায়রার সঙ্গে যার বিয়ে হবে তার নামের প্রথম অক্ষর হবে এস। বিকেল ৪টায় বিয়ে। কনের গাড়ি রংধনু কনভেনশন সেন্টারে গিয়ে পৌঁছালো ৩:৩০ নাগাদ। বিয়ের সাজে সজ্জিত সায়রা গাড়ি থেকে নামতেই ক্যামেরাম্যান তার ক্যামেরা নিয়ে ছুটে এলো। সায়রা এদিক ওদিক এভাবে সেভাবে দাঁড়িয়ে পোজ দিচ্ছিল। দূরে ডান দিকের দেয়ালে চোখ পড়ল হঠাৎ। দেয়ালের আড়ালে কেউ দাঁড়িয়ে আছে কি? সায়রা স্পষ্ট দেখলো দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকে। পুরো শরীর নয়, কেবল মাথাটা দেখা যাচ্ছে। মাথায় এক ঝাঁকড়া নোংরা চুল, মুখে কালি মাখা। লোকটা হাসছে, তার ময়লা দাঁতগুলো দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। লোকটা আর কেউ না, স্বয়ং সেই উন্মাদ যে কিনা ১৯ বছর আগে বলেছিল সায়রার বিয়ে হবে না, আর যদি হয় তাহলে তারা একসঙ্গে মিলিত হবার পরে তার স্বামী মারা যাবে আর সায়রার পুরো শরীরে লোম গজাবে। কিন্তু এত বছর পর কোথায় ছিল লোকটা? আজকে কেন আসতে হলো তাকে? সে কি তবে এই দিনটার অপেক্ষায় করছিল? তবে কি তার কথাই ঠিক? ভাবতে ভাবতে সায়রার মাথা ভনভন করতে লাগলো। সে সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করলো। এসব উটকো ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে উন্মাদটার সঙ্গে একবার কথা বলবে ঠিক করলো। কিন্তু ততক্ষণে চারপাশে ভিড় জমে গেছে। ক্যামেরাম্যানের সহযোগী লোকজনকে দূরে সরিয়ে দিচ্ছে। ক্যামেরাম্যান একের পর এক ছবি তুলছে। সায়রার বাবা মঞ্জুরুল ইসলাম এবং মা জিন্নাতুন্নুর ভিড় ঠেলে এগিয়ে এসেছেন। সায়রার সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে সবাইকে উপেক্ষা করে জটলা ডিঙ্গিয়ে এগিয়ে গেল। গাদাগাদি ভিড়ের মাঝে সবাইকে দেখা গেলেও উন্মাদটাকে আর পাওয়া গেল না। দেয়ালের আড়ালেও না, ওপাশের খোলা বাউন্ডারিতেও না। সায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, হয়তো মনের ভুল ছিল, এই ভেবে সে এক পা এক পা ফেলে কনভেনশন সেন্টারের ভেতরে চলে যেতে লাগলো। কিন্তু সে জানতো না কি অপেক্ষা করছে তার জন্য, কতটা ভয়ানক সময় এগিয়ে আসছে তার দিকে। বিয়ে শেষ হলো বিকেল ৫টায়। ততক্ষণে সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে। দূরের মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ ভেসে আসছে। সায়রার মা জিন্নাতুন্নুর সায়রাকে জড়িয়ে ধরে কাঁদছেন। সায়রার দৃষ্টি তখন সেই শ্যাওলা জমা দেওয়ালের ওপাশে। আড়াল থেকে কে যেন তাকিয়ে আছে। সেই উন্মাদটা। এখন আর তার মুখে হাসি নেই, সে বোধহয় কাঁদছে। সায়রা ভালো করে তাকালো। উন্মাদটা ঘেমে একাকার। সে বারবার দুহাতে পিঠ দিয়ে চোখ মুছছে আর উৎসাহ নিয়ে জটলার দিকে তাকাচ্ছে। তার হাতে একটা শপিং ব্যাগ। সায়রা দূর থেকে তীক্ষ্ণ দৃষ্টি রাখলো উন্মাদের হাতে থাকা ব্যাগের ওপর। ধবধবে সাদা ব্যাগের ওপর লাল ছাপা রঙের লেখা লথিফ স্টোর। এখানে পাইকারি ও খুচরা মূল্যে কাফনের কাপড় বিক্রি করা হয়। সায়রা মা, ও মা, মা আমার, কাঁদো না মা, একটু কাঁদ, এক ফোঁটা চোখের জল ফেল। মা, ও মা, কাঁদ না। জিন্নাতুন্নুর আবেগে লুটিয়ে পড়েছেন সায়রার গায়ে। সায়রা কাঁদছে না, হাসছেও না। তার চোখে মুখে উদ্বেগ, উৎকণ্ঠা। জিন্নাতুন্নুর মেয়ের মুখের দিকে তাকিয়ে পন কেঁপে উঠছেন। এমন কেন তার মুখ? তার চোখ দুটো হঠাৎ এমন হয়ে গেল কেন? জিন ভূতের আসর নয় তো? অজানা ভয়ে আটকে উঠেছেন তিনি। বিয়ের দিন কনেকে ভূতে ধরেছে, এমন ঘটনা তিনি অনেক শুনেছেন। শুনতে শুনতে তার ধারণা হয়েছে বিয়ে বাড়িতে কনেকে সাজানো হয় সবচেয়ে বেশি। আর এই বেশি সাজগোজের ফলেই কনেকে জিনের ভালো লেগে যায়, যার ফলে সেই জিন কনের উপর ভর করে, তাকে জিনেদের দুনিয়ায় নিয়ে যাবার চেষ্টা করে। জিন্নাতুন্নুর ড্যাব ড্যাব করে সায়রার মুখের দিকে তাকাচ্ছেন আর মনে মনে আয়াতুল কুরসি পড়ছেন। বরের গাড়িটা মৃদু কম্পন তুলে কনভেনশন সেন্টার পেরিয়ে মূল সড়কে উঠেছে। গাড়িতে এয়ার কন্ডিশন চলছে, তবুও সায়রার গা থেকে দরদর করে ঘাম ঝরছে। সে অনেক চেষ্টা করেও উন্মাদটার কথা ভুলতে পারছে না। একবার সে মার কথা ভাবল, এতে যদি উন্মাদটাকে ভোলা যায়। মা কাঁদছে, কে জানে মার এখন কেমন লাগছে। হয়তো কষ্টে বুক ফেটে যাচ্ছে, হয়তো তিনি এখনো বাচ্চা শিশুর মতো হাউমাউ করে কাঁদছেন, হয়তো এই। ১ মিনিট। সায়রা হঠাৎ ভাবতে ভাবতে থেমে গেল। বাবা, বাবা কোথায়? আসার সময় সায়রা বাবাকে দেখেনি। সে যখন দেখেছে তখন মোনাজাত চলছে। বাবা দূরে দাঁড়িয়ে অসহায়ের মতো দুহাত শূন্যে তুলে রেখেছেন। তারপর আর তাকে দেখা যায়নি। চলে আসার আগে কি বাবাকে দেখাটা দরকার ছিল না? বাবার পা ধরে না হোক, মুখে অন্তত সালাম করার প্রয়োজন ছিল না? বাবাকে জড়িয়ে ধরে মন প্রাণ উজাড় করে কেঁদে ফেলা উচিত ছিল না? অজান্তেই সায়রার বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে যায়। অনেকক্ষণ চেপে রাখা সেই দীর্ঘশ্বাসটুকু এয়ার কন্ডিশনের হিম শীতল বাতাসে মিশে যায়। সায়রা আনমনে তাকিয়ে থাকে রাস্তার দিকে।
হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা কেউ একজনের উপর চোখ আটকে যায় তার। সেই উন্মাদটা। সে তো কনভেনশন সেন্টারে ছিল, মূল সড়কে এলো কখন? সায়রা চোখ কষলে আবার তাকায়। তাকেই নিশ্চিত হয় সেই উন্মাদটাই রাস্তার একপাশে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। গাড়িটা যখন উন্মাদের খুব কাছ দিয়ে গেল, তখন সায়রা ভালো করে দেখে নিল। উন্মাদ তার হাতে থাকা সাদা ব্যাগের বড় বড় অক্ষরে লেখাগুলো আবার পড়ে নিল। লতিফ স্টোর। এখানে পাইকারি ও খুচরা মূল্যে কাফনের কাপড় বিক্রি করা হয়। আবাদপুর গ্রামে আসতে আসতে রাত নেমে এলো। ঘড়ির কাঁটা জানান দিল 9টা বেজে গেছে। অবশ্য অতটা সময় লাগার কথা না। মাঝপথে বিড়ম্বনা না হলে অনেক আগেই তারা চলে আসতো। বিড়ম্বনা হলো এরকম: দুরন্ত বেগে ছুটে চলছিল একসঙ্গে অসংখ্য গাড়ি। সামনের গাড়িটা বরের, পেছনের সবগুলোতে গাদাগাদি বর যাত্রী। হঠাৎ বোম ফাটার মতো শব্দ হলো। সবগুলো গাড়ি ব্রেক কষলো একসঙ্গে। বরের গাড়ির ড্রাইভার কুৎসিত ভঙ্গিতে বলল, ধুর ধুর, এক্ষুনি আমার টায়ার রাউন্ড লাগলো। বরকনের মাঝখানে জড়সড় হয়ে বসে থাকা বাচ্চা একটা মেয়ে সন্দেহ প্রকাশ করলো, আপনারও টায়ার আছে? ড্রাইভার ফিক করে হেসে বলল, ইয়ে না মানে, গাড়ির টায়ার। দ্বিতীয় টায়ারও গেল আরও কিছুটা পথ যাবার পর। দুবার টায়ার বদলে ড্রাইভার ক্লান্ত শরীর নিয়ে উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, কোন কুফায় নাগাল পাইছে আল্লাহ জানে। এবারের মানুষজন হয়তো বাসর ঘর সাজাতে ভুলে গেছে। কোনো সাজসজ্জা নেই, কোনো রকম আয়োজন নেই, এমনকি ফুলও নেই, ফুলের নামগন্ধও নেই। খুব স্বাভাবিক একটা ঘর, একপাশে বিছানা, যার উপর সায়রা বসে আছে। বিছানা থেকে খানিক দূরে একটি টেবিল, টেবিলের উপর বইয়ের স্তূপ, একটি চেয়ার, আরও একটু দূরে একটি ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলের সামনে একটি ছোট টুল, বিছানার ঠিক উল্টো পাশে একটি স্টিলের আলমারি। আর সারার হাঁটুর আড়ালে মুখ গুজে নিল। তার পেটটা ব্যথা করছে, চিনচিনে ব্যথা। সারাদিন সে কিছু খায়নি। অনেকে জোর জবরদস্তি করেছে, তবুও সে খায়নি। খিদে ছিল না, এখন আছে। হয়তো খিদের চোটেই পেটটা ব্যথায় অস্থির করে তুলছে। দরজা ঠেলে একটি ছায়া ভেতর এলো। সারা বিছানা ছেড়ে এগিয়ে গেল। ক্লান্ত শরীরটা ভারী, গয়না আর শাড়ির ভাই বলতে পারছে না। চোখ দুটো লেগে আসছে। এক্ষুনি বিছানায় গা এলিয়ে দিতে পারলে শান্তি লাগতো। তবে তা কি করে হয়? আজ যে বিয়ের রাত, বাসর রাত। সায়রা পাশ হওয়ার আগেই মানুষটা 3 হাত দূরে সরে গেল। ভাবি ভাবি, আমি মেহেদি। ভাইয়া এখনো আসেনি। আমাকে মা পাঠিয়েছে, বলেছে কাপড়গুলো আপনাকে দিতে। আপনি যেন এই ভারী কাপড় চোপড় পরিবর্তন করে এগুলো পরে নেন। পুরো কথা বলার আগেই সায়রা ঘুমটা টেনে নিচু স্বরে বলল, ও। মেহেদি বোধহয় একটু লজ্জা পেয়েছে। সে কাপড়ের ব্যাগ সায়রার হাতে দিয়ে দ্রুত প্রস্থান করতে যাচ্ছিল। সায়রা ডাকল, শুনুন। জি। মেহেদির গলায় কাঁপন। আপনার ভাইয়ার নাম যেন কি? রাজিবুর রহমান। ও। সায়রা নিশ্চিন্ত হলো। উন্মাদটা বলেছিল সায়রার সঙ্গে যার বিয়ে হবে তার নামের প্রথম অক্ষর হবে এস। অথচ রাজিবুর রহমান নামের কোথাও এস নেই। যাক, এই জিনিসটা অন্তত মিলেনি। শুধু শুধু সে এতক্ষণ ভাবছিল। সায়রা মনে মনে খুশিই হলো। এতক্ষণে তার সবকিছু স্বাভাবিক হলো। মেহেদি চলে গেল। যাবার আগে একবার এ ঘরে উকি দিয়ে বলল, তবে রাজীব ভাইয়াকে সবাই সোহাগ বলেই ডাকে। কথাটুকু তীরের ফোলার মতো বিঁধল, একদম বুক বরাবর। তাহলে উন্মাতার কথাই সত্যি? সায়রার গায়ের লোম অজান্তেই দাঁড়িয়ে গেল। সে দ্রুত দরজা বন্ধ করে নিল। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখতে লাগলো। শাড়ির আঁচল সরিয়ে দুটো হাত দেখলো আগে। আয়নার সামনে দাঁড়িয়ে মুখ গলা দেখলো। পা থেকে শাড়িটা একটু সরিয়ে দেখলো। একসময় পুরো শাড়িটাই খুলে ফেলল। তার মনে হচ্ছে উন্মাদের কথা মতো এবার সত্যি সত্যি তার শরীরে লোম গজাবে। কুচকুচে কালো লম্বা লম্বা লোমে ভরে যাবে তার দেহ। সায়রা কি যেন মনে করে জানালার কাছে গেল। কাচের জানালা সরিয়ে বাইরের দৃষ্টি রাখলো। সে দাঁড়িয়ে আছে 4 তলায়। সেখান থেকে বাইরের অংশটা স্পষ্ট দেখা যায়। উঁচু দেওয়ালের বাউন্ডারির বাইরে সরু রাস্তার পরিসর। তারপর ভাঙা দেওয়ালের ওপাশে ফাঁকা জমি। জমিতে পানি জমে আছে। রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারে ঝুলে থাকা বাতির টিমটিমে আলো সেই পানিতে পড়ে সোনালি বর্ণ ধারণ করেছে। সবকিছু উপেক্ষা করে সায়রার দৃষ্টি পড়ল সেই ভেঙে যাওয়া দেওয়ালটায়। দেয়ালে কে যেন বসে আছে। এমনিতেই অল্প আলো, তার উপর লোকটা মাথা নিচু করে আছে, তাই কিছু আন্দাজ করা যাচ্ছে না। সায়রা একটু ভালো করে তাকালো। লোকটা হঠাৎ মুখ তুলে তাকালো। তার তীক্ষ্ণ দৃষ্টি পড়ল 4 তলায় দাঁড়িয়ে থাকা সায়রার চোখ বরাবর। সায়রা তখন স্পষ্ট দেখল ভাঙা দেওয়ালে বসে থাকা সেই লোকটাকে। সে আর কেউ নয়, স্বয়ং সেই উন্মাদ যে বলেছিল সায়রার কখনো বিয়ে হবে না। যদি হয়, তাহলে সায়রার সঙ্গে মিলিত হবার পরে তার স্বামী মারা যাবে আর সায়রার পুরো শরীরে লোম গজাবে। এই কি? মেহেদি মুখ তুলে তাকালো।
ঘন অন্ধকারে রুমির মুখ ঠিকঠাক দেখা যাচ্ছে না, তবে সে মিটমিট করে হাসছে তা আন্দাজ করা যাচ্ছে। মেহেদীর বিরক্ত লাগছে, আবার ভালোও লাগছে। সে অনেক আগেই চলে যেত, কিন্তু কিছু একটা আটকে রেখেছে। কিছু মায়া, বারন্ত একটুখানি ছায়া, অল্প আদর আর আলতো ছোঁয়া যেন আষ্টে পৃষ্ঠে ধরেছে তাকে। রুমি তার চুলে বিলি কেটে দিচ্ছে, আর সে ঘাসের বুকে শুয়ে আছে, মাথার ওপর থালার মতো গোলাকার চাঁদ। হাতের কাছে রুমি, রুমির তুলতুলে আঙ্গুলগুলো মেহেদির মাথার চুলের ফাঁকে ফাঁকে বিচরণ করছে। মেহেদির বাঁ হাত উঁচু করে চোখের সামনে ধরল। 12টা 7 মিনিট, অনেক রাত, চারপাশে অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এই, রুমি আহ্লাদ করে ডাকলো। বলো। মেহেদির গলায় বিরক্ত। এবার তোমার পালা না? মানে? আজ তোমার ভাইয়ের বিয়ে হয়ে গেল, এরপর তো তোমার বিয়ে হবে, তাই না? মেহেদি একটু দূরে সরে গেল। না, ঘরে আমার ছোট বোন আছে, মিলি। আগে মিলির বিয়ে হবে, তারপর আমার চিন্তা। রুমি মুখ কালো করে বলল, তুমি এত রাতে আমার কাছে কেন এসেছো? তোমার কাছে আসিনি, এসেছি তোমার ভাইয়ের কাছে। আমার ভাই? মানে সদ্য বিবাহিত নতুন জামাই, তার বউ ফেলে হাওয়া হয়ে গেছেন, তার ফোনটাও বন্ধ। তাই ভাবলাম তোমার ভাইয়ের সাথে আড্ডা দিতে বোধ হয়। তার মানে এতদিন পর তুমি আমার টানে আসোনি। তোমার ভাই না হারালে আজকে তুমি এদিকে আসতে না। তার মানে এতদিন আমাকে তোমার মনে পড়েনি? তুমি শুধু শুধু বিয়ের ব্যস্ততার অজুহাত দিচ্ছিলে। আমিই ভুলছিলাম, আমিই ভুলছিলাম। মেহেদী রুমিকে থামিয়ে দিয়ে বলল, আবার শুরু করলে? শোনো রুমি, তোমার সাথে ঝগড়া করতে আমার আর ভালো লাগে না, বিরক্ত লাগে, বিরক্ত। এরপর আর কোনো কথা হলো না। রুমি গাল ফুলিয়ে চলে যেতে লাগলো। দূরে গিয়ে একবার ফিরে তাকালো। মেহেদী যেন একটু চমকে গেল। চাঁদের আবছা আলোয় রুমিকে যেন কেমন দেখালো। তার সুন্দর পরিপাটি চুলগুলো কেমন যেন নোংরা নোংরা দেখালো। আর তার দাঁত, তার চকচকে পরিষ্কার দাঁতগুলো কেমন যেন ময়লা ময়লা দেখা গেল। মেহেদী পেছন থেকে ডাকলো, রুমি, এই রুমি। রুমি ফিরল না, হনহন করে চলে গেল। জাহানারা বেগম অপেক্ষা করছিলেন। মেহেদী ঘরে পা রাখতেই তিনি উদ্বিগ্ন হয়ে ছুটে এলেন। সোহাগকে এনেছিস? এতক্ষণ কোথায় ছিল? পেলে তো আনবো। তোমার ছেলে নাই হয়ে গেছে, তার ফোনও বন্ধ। কি সাংঘাতিক ব্যাপার! আজকে রাতেই তাকে পালাতে হতো। তুই কি নিশ্চিত সে পালিয়েছে? আরে না, পালাবে কেন? তাহলে? আমি কি জানি, আমাকে বলে গেছে নাকি? সত্যি করে বলতো মেহেদি, তোর ভাইয়ের আর কারোর সাথে কিছু ছিল কিনা? আর কি অন্য কোনো মেয়ের পছন্দ ছিল? জাহানারা বেগম সন্দেহ প্রকাশ করলেন। না না, ভাইয়ার এমন কিছু থাকলে তো আমাদের জানা থাকতো। কি রে মিলি, জানা থাকতো না? মিলি দূরে দাঁড়িয়ে আগ্রহ নিয়ে মা ছেলের কথা শুনছিল। হঠাৎ তার নাম শুনে কেঁপে উঠল। হড়বড় করে বলল, হ্যাঁ, ভাইয়ার এমন কিছু থাকলে আমাকে অন্তত বলতো। মেহেদি ভাইয়ার আছে, সে তো আমাকে বলেছে। মেহেদি ধমক দিল, এত বলিস কেন? যা জিজ্ঞেস করিস শুধু সেটা বলবি। মেহেদির কি আছে? জাহানারা বেগম আগ্রহ প্রকাশ করলেন। মিলি গড় গড় করে বলেই দিচ্ছিল রুমির কথা। মেহেদি তাকে আটকে দিয়ে বলল, কিছু না মা, কিছু না। বৌমাকে গিয়ে বল সোহাগ ফিরতে দেরি হবে, সে যেন ঘুমিয়ে পড়ে। আমি পারবো না। কেন পারবি না? আগে একবার গিয়েছিলাম, তোমার বউ মুখ না দেখেই পা ছুতে তেড়ে এসেছিল। ভাগ্যিস দূরে সরে গিয়ে বলেছিলাম আমি সোহাগ না। না হলে তো। তুই ও ঘরে কখন গেলি? তুমি তো বলেছিলে কাপড় দিয়ে আসতে। এখন আবার যা, গিয়ে বল সে যেন শুয়ে পড়ে। পারবো না। মিলিকে বলো। উন্মাদটাকে এখন আর দেখা যাচ্ছে না। ওপাশের ভাঙা দেওয়ালে সায়রার দৃষ্টি। সে মনে মনে ভাবছে, উন্মাদটা আবার ফিরে আসবে, শূন্যে ভেসে আসবে চারতলায়, জানালার সামনে উড়ে এসে সায়রার মুখোমুখি দাঁড়াবে, বলবে, বলেছিলাম না, শুনলি না তো, শুনলি না তো আমার কথা। সায়রা ব্যাকুল হয়ে বলবে, তোমার যা চাই তাই দেব, তুমি শুধু আমার জীবনটা স্বাভাবিক করে দাও, না হয় আমাকে মৃত্যু দাও, আমি মুক্তি চাই। উন্মাদটা তখন এই অভিশাপ থেকে মুক্তি দেবে কিনা কে জানে। সায়রার এখনো মনে আছে সেদিনের কথা। তার বয়স তখন 8 বছর। হাফ প্যান্ট আর ফ্রক পরে ঘুরে বেড়ায়। একদিন দুপুরবেলা একটা পাগল এলো। সে খাবার চাইলো, মা তাড়িয়ে দিলেন। ঢং তামাশার নাটক এসব বলে বকাঝকা করলেন। সেই পাগল, সেই উন্মাদটায় যেতে যেতে বলেছিল সায়রার কখনো বিয়ে হবে না। আর যদি হয়, তাহলে সায়রার সঙ্গে মিলিত হওয়ার পরে তার স্বামী মারা যাবে, আর সায়রার পুরো শরীরে লোম গজাবে। এবং সে আরও বলেছিল, সায়রার সঙ্গে যার বিয়ে হবে তার নামের প্রথম অক্ষর হবে এস। সায়রা আড়ালে আড়ালে ক্ষুধার্ত উন্মাদটার পাশাপাশি অনেক পথ হাঁটল। একসময় তার পথ আটকে বলল, পাগল বাবাজি দাঁড়াও, আমি তোমাকে বিয়ে করব। সায়রা রসিকতা করে বলা কথাটুকু শুনে উন্মাদটা এক লাফে 3 হাত দূরে চলে গেল। দূর, পাগল আবার বিয়ে করে নাকি? ভাবি, আসতে পারি?
সায়রা কোনো রকম কথা বলল না। অবাক হয়ে নিজের শরীরে চোখ বুলিয়ে গেল। হাত পা পেট এখনো লোম গজায়নি, হয়তো গজাতে শুরু করেছে। তার চোখে ধরা পড়ছে না। সে নিজের শরীরে হাত বুলাতে বুলাতে বলল, আমার গায়ের লোম ঘন দেখাচ্ছে কি? কি বলছেন ভাবি? গায়ের লোম ঘন হবে কেন? তাছাড়া আপনার শাড়ি কোথায়? গরম লাগছে কি? এসি চালু করব? আপনার ঘরে তো এসি আছে। সায়রা কথা পাল্টালো, এসি লাগবে না। শাড়ির আঁচল বারবার খসে পড়ছিল, তাই খুলে রেখেছি। আমি ঠিক করে পরিয়ে দেবো ভাবি, পারবে? একবার সুযোগ দিয়েই দেখুন না। আচ্ছা দাও। আমাকে চিনতে পেরেছেন? না, আমি মিলি, আপনার ননদ। মেয়েটি শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, ও। সায়রা বন্ধ দরজার দিকে তাকালো। মিলি এদিক দিয়ে আসেনি। পাশের ঘরের সঙ্গে আরো একটি দরজা আছে। সেই ঘরটা হয়তো মিলির। সেখানে ঘরে চলে গেল সে। পুরুষ মানুষের আপনজন বলতে দুটি মানুষই থাকে। প্রথম তার মা, আর দ্বিতীয় তার স্ত্রী। সোহাগের ক্ষেত্রে দুজনই আছে। এই নিষ্প্রম গভীর রাতে দুজনেই নীরবে নিঃশব্দে প্রহর গুনছে। সে কি ফিরবে? মাঝে মাঝে অজানা ভয়ে আটকে উঠছে দুজনেই। সোহাগের মা বিছানায় বসে ঘড়ির দিকে তাকিয়ে কান খাড়া করে রেখেছেন। যে কোনো মুহূর্তে সোহাগ এসে ডোরবেল বাজাবে। তিনি একটু দেরি না করে ছুটে যাবেন। ধমকের স্বরে বলবেন, কইছিলি রে তুই, ফোন বন্ধ কেন? সারা তার ঘরে পায়চারি করছে। তার মনে অন্য ভয়। ভয়ের কারণ সে জানে। তার স্বামী অর্থাৎ সোহাগের শেষ পরিণতিও সে জানে। সোহাগ মরবে। মরতে তাকে হবে। উন্মাদ তার কথাই সত্যি হবে। বিড়বিড় করে আওড়াচ্ছে সায়রা। কিন্তু সব সমস্যারই তো সমাধান থাকে। এই সমস্যার সমাধান কি নেই? আছে নিশ্চয়। সায়রার চোখ জ্বলজ্বল করে ওঠে। সমাধান দিতে পারলে কেমন একটা মানুষই পারবে। সেই উন্মাদটা। সায়রা দ্রুত জানালার কাছে গেল। ওপাশে রাস্তায় শুয়ে থাকা মানুষটাকে দেখে সে যেন একটু স্বস্তি পেল। ঘড়ি দেখলো একবার, 2টা 48 মিনিট। সায়রা দ্রুত শাড়ি খুলল। শাড়ি পরে হাঁটা চলা করা যায় না। সালোয়ার কামিজই পারফেক্ট। সায়রা মেহেদির রেখে যাওয়া কাপড়গুলো গায়ে দিয়ে অন্ধকারের সিঁড়ির রেলিং ধরে নিঃশব্দে নিচে নেমে এলো। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছেন। সায়রার শাশুড়ি জাহানারা বেগম বিছানায় এপাশ ওপাশ করতে করতে উঠে এসেছেন। তার বাতের ব্যথা বেড়েছে। বেলকনিতে দুটো বেতের চেয়ার রাখা। একটিতে তিনি বসলেন, অন্যটি ফাঁকা পড়ে আছে। একবার তিনি ভাবলেন সায়রাকে ডেকে নিয়ে আসবেন। এটা সেটা গল্প করে মেয়েটির মন ভালো করার চেষ্টা করবেন। বলবেন, বুঝলি বৌমা, তোমার মতো নতুন বসে যে আমি যখন তোমার শ্বশুরের ঘরে পা রেখেছিলাম, তোমার শ্বশুর তখন 24 বছরের যুবক, আর আমার বয়স 33। সে রোগাসোগা মানুষ, আর আমি 75 কেজি ওজনের নাদুস নুদুস একজন। সেদিন রাতে তোমার শ্বশুর কি করলো জানো? আমি শুধু বলেছিলাম সে পাটখড়ির মতো চিকন, আর এর জন্যই সে জেদ করে আমাকে 2 হাত দিয়ে শূন্যে তুলে নিল। সঙ্গে সঙ্গে দুরুম করে আমাকে নিয়ে পড়ে গেল। হা হা হা। ভাবতে ভাবতে জাহানারা বেগমের চোখে জল আসে। তিনি তার মৃত স্বামীর কথা বাদ দিয়ে নতুন বৌমার কথা ভাবতে শুরু করেন। আজকের এই রাত মেয়েটির জীবনের শ্রেষ্ঠ রাত। অথচ মেয়েটি একা নিঃসঙ্গ একটি রাত কাটাচ্ছে। মুখ দিয়ে কিছু বলতেও পারছে না। হুট করে কারোর সাথে মিশতেও পারছে না। জাহানারা বেগম ঠিক করলেন উনি উঠে যাবেন, সায়রাকে তার কাছে নিয়ে আসবেন। কিন্তু শেষমেশ আর যাওয়া হয় না। মেয়েটা হয়তো ঘুমিয়ে পড়েছে। ঘুমাক। ডেকে এনে তার দুঃখ আরো বাড়ানোর কোনো মানেই হয় না। জাহানারা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ান। শোবার ঘরে চলে যাবার আগে কি যেন ভেবে একবার বাইরে তাকান। আর তখনই চোখে পড়ে বাড়ির ভেতর থেকে কে যেন নিঃশব্দে বেরিয়ে যাচ্ছে। জাহানারা বেগম চশমা চোখে দিলেন। তখন সবকিছু স্পষ্ট হয়ে এলো। যে বেরিয়ে যাচ্ছে সে আর কেউ না, স্বয়ং সদ্য বিবাহিত সায়রা। 2 দিন হলো সায়রার বিয়ে হয়েছে। এর মধ্যে একটিবারের জন্য সে তার বরের দেখা পায়নি। কখনো পাবে কিনা তাও জানে না। সকালে সূর্য ওঠে, দুপুর হয়, এক সময় বিকেল পেরিয়ে রাত নেমে আসে। নিঃশ্বাস ভারী হয়। আরও একটি দিন কেটে যায়। সায়রার বর সোহাগ ফিরে না। সায়রা আশা আশায় বুক বাঁধে। আরও একটি সকালের অপেক্ষায় থাকে। সকাল হয় ঠিকই, কিন্তু সোহাগ ফিরে না। আশাজনক ব্যাপার হলো এর মধ্যে এ বাড়ির কেউই সায়রাকে দোষারোপ করেনি, অপমান অপদস্থ করেনি, এমনকি একটি কটু কথাও বলেনি। সব স্বাভাবিক, যেন কিছুই হয়নি। অথচ সায়রা জানে একদিন না একদিন কেউ না কেউ তো বলবে, নিশ্চয়ই বলবে সোহাগ হারিয়ে যাওয়ার পেছনে সায়রাই দায়ী। সে এ ঘরে পা রাখার পরেই এমন অঘটন ঘটেছে। আর কেউ না বলুক, সায়রার শাশুড়ি অন্তত বলবেন। এ কথা সে জানে। আরও অনেক কথা সে জানে, অনেক কথা জানে না। অজানা হিসেবের খাতায় একটি প্রশ্ন হলো, এ বাড়িতে সে কেন আছে? কী কারণে?
তার স্বামী যদি না থাকে তাহলে সে কেন থাকবে? কোন অধিকারে? অধিকারের কথা সায়রা জানে না, তবে এমন একটি জীবন সে কখনোই চাইবে না যেখানে সব আছে, শুধুমাত্র গুরুত্বপূর্ণ মানুষটাই নেই। বুকের ভেতর থেকে আরো একটি দীর্ঘশ্বাস বেরিয়ে যায়। ফোলা ফোলা চোখের ভেতর থেকে আরো একটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আর সায়রা একসময় সিদ্ধান্ত নেয় সে সুসাইড করবে, আত্মহত্যা। সে গায়ের শাড়িটা একটানে খুলে ফেলে। দুটুকরো কাপড়ের আঁচড়ে লুকিয়ে থাকা দেহটা নিজ হাতে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে ওঠে। কিছুক্ষণের মধ্যে ফ্লোরে টলে পড়ে। একসময় যখন চোখের পানি শুকিয়ে যায়, কান্না থেমে যায়, বুকের দুঃখ কষ্ট কিছুক্ষণের জন্য ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তখন সে উঠে দাঁড়ায়। পাথরে মূর্তির মতো দাঁড়িয়ে ঝুলন্ত সিলিং ফ্যানের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। একসময় ড্রেসিং টেবিলের সামনে টুলটা হাতে নিয়ে বাড়িয়ে নেয়। বিছানায় টুলের উপর দাঁড়িয়ে সিলিং ফ্যানের শাড়ির এক মাথা পেঁচিয়ে নেয়, অন্য মাথা সে নিজের গলায় পেঁচায়। চোখ বন্ধ করে টুলটা ঠেলে দেবে, ঠিক সেই মুহূর্তে তাকে যেন কে ডাকে, সায়রা, এই সায়রা। রাগ করলে বুঝি? আরে, আমি তো মজা করে লুকিয়েছিলাম, দেখছিলাম তোমার ধৈর্য কতখানি। আর তুমি তো দেখছি বাচ্চা মেয়ের মতো কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছ। আহারে, আমার বউটা। এ ঘর বেশিক্ষণ স্থায়ী না। সায়রা ঠিকই বুঝতে পারে কেউ তাকে ডাকেনি, এটা কেবল তার মনের ভুল। সেদিন আর আত্মহত্যা করা হয় না। খাবার সময় শুধু ডাক পড়ে। সায়রার পরে ছোট বোন মিলে এসে ডেকে যায়। খাবার টেবিলে এসেও কারো সঙ্গে কথা হয় না। সায়রা চুপচাপ খাবার প্লেটে হাত বুলায়, মাঝে মাঝে আর চোখে এদিক ওদিক তাকায়। মেহেদি ছেলেটা বোধহয় সারাক্ষণ সায়রার দিকেই পিটপিট করে তাকিয়ে থাকে। সায়রা তার দিকে তাকাতেই সে চোরের মতো চোখ সরিয়ে নেয়। মেহেদি সায়রার বরের ছোট ভাই, বয়সে সায়রার সমবয়সী কবে, কিংবা সায়রা থেকে 2-1 বছরের বড়। তার চোরা দৃষ্টিতে তাকানোর ভঙ্গি সায়রার মনে সন্দেহের সৃষ্টি করে। মেহেদি অমন করে কি দেখে সারাক্ষণ? সে কি সায়রার প্রতি খানিকটা দুর্বল, নাকি অনেকটাই দুর্বল? সোহাগ নিখোঁজ হওয়ার পেছনে মেহেদির হাত নেই তো? সায়রাকে পাবার আশায় সে তার ভাইকে? না না, এসব কি ভাবছে সে? সায়রা নিজের মনকে সংযত করে যথাসম্ভব এসব বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে। হঠাৎ দেখে তার শাশুড়ি এক মুঠো ভাত মুখের সামনে ধরে বলছেন, হা করো তো। সারা আনমনে হা করে। তার মা কখনো এভাবে মুখে তুলে খাইয়ে দেননি, অথচ শাশুড়ি নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। হতে পারে সায়রার জন্যই তার ছেলের আজ এই অবস্থা। হতে পারে সায়রার এসব কিছুর জন্য দায়ী। কিন্তু তারপরও জীবন কত বিচিত্র, কত বিস্ময়কর। ভাবতে ভাবতে সায়রার চোখে জল আসে। সায়রার শাশুড়ি জাহানারা বেগম সায়রাকে বুকের ভেতর ঠাঁই দিয়ে বলেন, কেঁদো না, একদিন সব ঠিক হয়ে যাবে। আমার ছেলের কিচ্ছু হয়নি, সে একদিন ঠিকই ফিরে আসবে। মায়ের টানে আসবে, তোমার টানে আসবে, নিশ্চয়ই ফিরবে আমার সোহাগ, নিশ্চয়ই। বলতে বলতে জাহানারা বেগমের গলার স্বর ভেঙে আসে, চোখ দুটো জলে ভর্তি হয়ে যায়। তবুও তিনি বলেন, তুমি দেখো, আমার ছেলে একদিন ঠিক ফিরবে, তুমি দেখে নিও। বউ শাশুড়ি দুজনেই কাঁদেন। তাদের কান্না দেখে মিলি নীরবে চোখের জল ফেলে কাঁদতে শুরু করে দেয়। কাঁদে না শুধু মেহেদি, তার এসব কান্নাকাটি দেখতে ভালো লাগে না। সে খাবার ফেলে রেখে চলে যায়। একসময় মিলির কান্না থামে, সারার চোখে জল পড়া বন্ধ হয়। শুধু জাহানারা বেগমের পরিবর্তন হয় না, মা তো, তিনি আরো জোরে কেঁদে ওঠে। একসময় বিলাপ করে কেঁদে উঠে টেবিলে মাথা ঠুকে দেন। কপাল বেয়ে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ে, টকটকে লাল রক্ত। মিলি তেড়ে আসে। সারা দ্রুত কেটে যাওয়া স্থানে হাত চেপে ধরতে চায়। জাহানারা বেগম তাদেরকে দূরে সরিয়ে দেন। সরো, সরো তোমরা। আমার ছেলে আসার আগ পর্যন্ত রক্ত পড়ুক। আমি জানি আমার ছেলে আসবে, এসে আমার কপালে ব্যান্ডেজ করে দিবে। তোমরা সরো, সরে যাও। ধমক শুনে মিলে সরে আসে। সায়রাও। জাহানারা বেগম আবারও টেবিলে কপাল ঠুকেন, আবার আবার আবার। মিলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সায়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে শুধু। একসময় জাহানারা বেগম উঠে আসেন, সায়রাকে জড়িয়ে ধরে আরো এক দফা কাঁদেন। আত্মীয় স্বজন নতুন বউ দেখতে আসে, প্রতিবেশীরাও আসে, নতুন বউ দেখে যায়। কেউ কেউ আবার কানাঘুষা করে, এই মেয়েটাই কাল জম অলক্ষী, এর জন্য এমন হয়েছে, এই জন্যই ছেলেটা নিখোঁজ হয়েছে, এর জন্যই। কত আজে বাজে কথা, কত অকথ্য কুকথ্য ভাষা কানে আসে। সায়রা নিরুপায় হয়ে শুধু প্রহর গুনে, গুনতে গুনতে ভাবনা রাজ্যে হারিয়ে যায়। একদিন সোহাগ আসবে, তার হাতে থাকবে তাজা দুটো রজনীগন্ধা। সোহাগ ফুলগুলো সায়রার দিকে এগিয়ে দেবে। সায়রা ফুলগুলো তো নেবেই না, উল্টো মুখ কালো করে বলবে, কোথায় ছিলে এতদিন, কার কাছে ছিলে? এসো, আজ তোমাকে শিক্ষা দেব। সোহাগ যেন একটু ভয় পেয়ে বলবে, ও বাবা, কি শিক্ষা দেবে তুমি?
আরও কত কি ভাবে সায়রা, কত কি। এসবের কুল কিনারা নাই, শুধু স্বপ্ন। স্বপ্ন বলেই সম্ভব হচ্ছে, বাস্তবে তো আর এত কিছু সম্ভব নয়। বাস্তবে সোহাগ ফিরলে হয়তো দেখা যাবে। সায়রা ঘোমটা টেনে দ্রুত ছুটে গিয়ে পা ছবে সোহাগের। সোহাগ দুহাত দিয়ে সায়রার কাঁধ স্পর্শ করে টেনে দাঁড় করা। কিংবা ছাদে উঠল সায়রা। ভর দুপুর, সূর্যটা একদম মাথার উপর। সে রেলিং ধরে ধরে পুরো ছাদ ঘুরে একটা জায়গায় থামলো। দূরে একটি কাক দেখা যাচ্ছে। সেই কালো কুচকুচে কাকটা পানির তৃষ্ণায় কাকা করছে। সায়রা একবার ভাবলো কাকটাকে পানি খাওয়াবে, কিন্তু কিভাবে? কাক যে সেই নারকেল গাছের ডগায়, অত উঁচুতে গিয়ে নিয়ে যাবে পানি? কিংবা পানি নিয়ে গাছে উঠতে উঠতে কাকটা যদি উড়ে যায়? সায়রা কি এখান থেকে আগে বলে দেবে, এই কাক দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি, কোথাও যেও না? এসব বলে কাকটা শুনবে তো তার কথা? সারার দৃষ্টি দূরের আঁকাবাঁকা পথটায় আটকে যায়। দুহাতে মিষ্টির প্যাকেট নিয়ে কে যেন এগিয়ে আসছেন। চেনা জানা মানুষটাকে নতুন করে চিনতে বেশিক্ষণ সময় লাগলো না। মিষ্টির প্যাকেট হাতে যিনি এগিয়ে আসছেন, তিনি সায়রার বাবা মঞ্জুরুল ইসলাম। জাহানারা বেগম আহ্লাদি গলায় বললেন, এসব আনতে গেলেন কেন? আপনি আমাদের এখানে এসেছেন, এটাই তো অনেক বড় পাওয়া। সায়রার বাবার মুখে হাসি ফুটে। তিনি কৃতজ্ঞতা স্বরূপ হাসেন। এটা সেটা বলেন। একসময় তার জায়গা হয় বসার ঘরে। জাহানারা বেগম বসেন তার সামনে। এটা সেটা বলা হয়, ইনি হাসেন, তিনিও হাসেন। খুব স্বাভাবিক কথাবার্তা। হঠাৎ সায়রার বাবা বলেন, সায়রা কোথায় বিয়ান? সায়রা আড়াল থেকে বেরিয়ে যায় বাবার সামনে। মঞ্জুরুল ইসলাম আহ্লাদি গলায় বলেন, জামাই কোথায়? তাকে দেখছি না যে। জাহানারা বেগম প্রসঙ্গ পাল্টান, আগে মেয়েকে তো দেখুন। আপনাদের ছেড়ে এসে চিন্তায় চিন্তায় মেয়েটা কেমন শুকিয়ে গেছে দেখেছেন? বাবা এবার ভালো করে সায়রাকে দেখেন, তারপর বলেন, তা তো দেখছি, তা তো দেখছি। তবে জামাইকে দেখার জন্য মনটা কেমন যেন করছে। এই সায়রা, ডাক না, তোদের দুজনকে আরো একবার চোখের দেখা দেখি। সায়রা জবাব দেয় না। জাহানারা বেগম বলেন, সোহাগ তো বাইরে গেছে। ও আচ্ছা, আসুক তাহলে, এলেই না হয় দেখব। ততক্ষণ বিয়ান সাহেবার সাথে একটু আলাপ সালাপ করে নেই। জাহানারা বেগমের মুখ ছোট হয়ে আসে। তিনি জবাব দেন, সোহাগ তো আজ আসবে না, 2-3 দিন পরে আসবে। সে কি? আমি যে মেয়ে আর মেয়ের জামাই, দুজনকে নিয়ে যেতে এলাম। মঞ্জুরুল ইসলাম অবাক হয়ে বলেন, মেয়েকে নিয়ে যান। এমনিতেই মেয়েটা হঠাৎ এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে পারেনি। আপনাদের ওখান থেকে ঘুরে আসুক, এতে তার মনও ভালো থাকবে। আর আপনারাও নিজেদের মেয়েকে আরো কটা দিন কাছে পাবেন। সায়রা দ্রুত সেখান থেকে চলে যায়। বাবার সামনে কেঁদে ফেললে বাবা টের পেয়ে যাবেন। তাই সে শোবার ঘরে নিজেকে আবদ্ধ করে নেয়। দুম করে বিছানার উপর পড়ে যায়। বালিশে মুখ গুজে হু হু করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে সিদ্ধান্ত নেয় সে বাবার সঙ্গে চলে যাবে। আর কখনো এ বাড়িতে ফিরবে না। যাকে ঘিরে তার অস্তিত্ব, যাকে ঘিরে এর সংসার, সেই যদি না থাকে, তবে সায়রারও থাকবে না। সে আজকেই বাবার সাথে চলে যাবে। আর কখনো ফিরবে না, কখনোই না। সিদ্ধান্ত নিয়ে সায়রা শক্ত হয়ে যায়। বালিশের ওপর থেকে মুখ তুলে নেয়। অশ্রুসিক্ত ঘোলাটে চোখ দুটো মুছে নিয়ে ফিরে তাকাতেই চমকে যায়। ঘরের এক কোণে বাবা দাঁড়িয়ে আছেন। বাবার চোখে ভয়, বিস্ময়, সন্দেহ। তিনি হয়তো সায়রার কান্নার কারণ আন্দাজ করতে চাইছেন। কিংবা লিভিং রুমের ওপাশে একটা ঘর আছে। ঘরের দরজাটা পুরোপুরি খোলা। মেহেদির লিভিং রুমে বসে ওই ঘরের দিকে চেয়ে আছে। ওখানে মাঝে মাঝে একটি মেয়েকে দেখা যাচ্ছে। 19-20 বছরের মেয়ে। ফোন কানে লাগিয়ে পুরো ঘর চক্কর কাটছে। মাঝে মাঝে খিলখিল করে হাসছে। এই একটু সময়ে বড় ভালো লেগে গেল মেয়েটিকে। মেহেদি মনোযোগ সহকারে তাকিয়ে থাকলো ওই ঘরের দিকে। জিন্নাতুন নূর হুট করে চলে এলেন চোখের সামনে। আর্তনাদ করে বললেন, আরে আরে, কিছুই খাওনি দেখছি, লজ্জা করো না, তোমার জন্যই তো রেঁধেছি, তুমি না খেলে খাবে কে? তিনি থেমে আবার বলতে শুরু করেন, তোমার ভাই থাকলে তার জন্যই তো রাখতাম। মেয়ের জামাইকে নিজ হাতে রেঁধে খাওয়াবো, বড় শখ ছিল আমার। কিন্তু তা তো কপালে নেই। তুমি খাও, পেট ভরে খাও বাবা, লজ্জা করো না। কথাটুকু বলতে তার গলা ধরে এলো। তিনি আড়ালে একবার চোখও মুছলেন। মেহেদির চোখ তখনও ওপাশের ঘরটায়। মেয়েটাকে কে জানে, তবে বড় ভালো লাগে দেখতে, বড় ভালো লাগে শুনতে। জিন্নাতুন্নর আবার বললেন, কি হলো বাবা, খাচ্ছ না যে? মেহেদি মুখ তুলে তাকায়। আজকেই চলে যেতে হবে মা, ওই মার শরীর খুব একটা ভালো নেই। সে কি, আজকে এলে আজকেই চলে যাবে? তা কি করে হয়? মার শরীর খুব খারাপ। তা না হলে আজকের রাতটা আপনাদের এখানেই থাকতাম। কথা শেষ করে মেহেদি আবার বলে,
ভাবি, তৈরি হয়েছে কি? কিছুক্ষণের মধ্যে না বেরোলে বড় দেরি হয়ে যাবে যে। শেষে না গভীর রাত হয়ে যায়। জেন্নাতুর নূরের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তিনি থমথমে গলায় বলেন, সায়রা যাবে না বলছে। ভাবি 1 মাস আপনাদের এখানেই থেকেছে। মা তাকে দেখার জন্য উতলা হয়ে উঠেছেন। তিনি উল্টাপাল্টা বকতে শুরু করেছেন। শরীরটাও যা খারাপ, আসার সময় বলে দিয়েছেন, ভাবিকে না নিয়ে গেলে ঘরে আমার জায়গা হবে না। কথাগুলো শুনে মেহেদীর মনের ব্যথা কিছুটা হলেও বুঝতে পেরেছেন জিন্নাতুন নূর। আর তাই আরও একবার আশা জেলে নিয়ে বললেন, আচ্ছা তুমি বসো, সায়রাকে বোঝাই গিয়ে। কিন্তু লাভ হলো না কিছু। সায়রা উল্টো শাসিয়ে দিয়েছে। যে বাড়িতে মূল মানুষটাই নেই, সেই বাড়িতে সে যাবে না। বেশি জোর জবরদস্তি করলে হিতে বিপরীত হবে, তাও জানিয়ে দিয়েছে। জিন্নাতুন নূর ব্যর্থ হয়ে ফিরে এসে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন, যেন তার কিছু বলার নেই, কওয়ার নেই, করার নেই। মেহেদী হঠাৎ অবান্তর এক প্রশ্ন করে বসল, ওই মেয়েটিকে? জেন্নাতুন নূর এদিকে একবার তাকিয়ে একগাল হাসলেন। বললেন, ও আমার ছোট বোনের মেয়ে, শান্তা। নাম শান্তা হলেও মোটেও শান্ত নয়। যতক্ষণ এ বাড়িতে থাকে পুরো বাড়িটা একাই মাথায় তুলে রাখে। ওর বাবা কানাডায় আছেন, তার সাথে কথা বলছে। বাপ মেয়ের খুব ভাব। না হলে দেখতে এতক্ষণে তোমাকে এটো এটা বলে মাথা ধরিয়ে দিত। মেহেদী হয়তো সেটাই চাইছিল। বলল, কতক্ষণ চলবে বাপ মেয়ের আলাপ তা জানি না, তবে এ আলাপ সহজে শেষ হবার নয়। তুমি আরেকটা পিঠা নাও না, পেটে জায়গা নেই, না হলে সবগুলোই খেতাম। ভাবি রাজি হয়নি না? হুঁ। আমি কি একবার বলে দেখব? বলছো? চেষ্টা করে দেখি। দেখো। জেন্নাতুন নূর এগিয়ে গিয়ে সায়রার ঘরটা দেখিয়ে দিলেন। সায়রা বিছানায় বসেছিল। মেহেদীকে দেখে উঠে গিয়ে জানালার সামনে দাঁড়ালো, যেন তার কারোর সঙ্গে কথা বলার কোনো রকম ইচ্ছে নেই। মেহেদী একটু অপমান বোধ করলো না, বরং শান্ত হয়ে সায়রার পাশে গিয়ে দাঁড়ালো। ভাবি? হুম। সায়রা জানালার ওপাশে তাকিয়ে কান পেতে রইল। আপনাকে আমার সঙ্গে যেতে হবে, আজই এক্ষুনি। অসম্ভব। কেন অসম্ভব ভাবি? আপনি তো চাইলেই পারেন। মা অসুস্থ, খুবই অসুস্থ। বিছানা থেকে উঠতে পারে না, গায়ে সে জ্বর নেই। তিনি আপনাকে নিয়ে যেতে পাঠিয়েছেন। তার সেবা করার জন্য সারাক্ষণ মিলি আছে, আমি আছি। আমরা 2 ভাই বোনকে হাতের কাছে পেয়েও কেন যে আপনাকেই বারবার চাইছেন কে জানে। হয়তো বড় ছেলের বউ বলেই সায়রা কথা বলে না, চুপ করে থাকে। মেহেদী আবারও বলে, আমার সঙ্গে চলুন ভাবি। 1 মাস তো বাপের বাড়ি বেড়ালেন, ভালো না লাগলে আবার বেড়াতে আসবেন। আমি এসে দিয়ে যাব না হয়, কিন্তু আজ আমার সঙ্গে আসুন। কার জন্যে আসব? যার জন্য বাড়ি ছাড়লাম, আপনজনকে পর করলাম, সে যদি না থাকে? তাই বলে ভাবি, ভায়া নেই তো কি হয়েছে? আমরা তো আছি। আমি মিলি মা। আমরা কি আপনার কেউ নই? আমরা কি বিপদের সময় আপনাকে কাছে পেতে পারি না? সায়রার মন একটু নরম হলো কি? তার ছলছল চোখের দিকে তাকিয়ে মেহেদী বলল, এখনই ভেঙে পড়বেন না ভাবি। মেয়ে মানুষ ভেঙে পড়লে চলে না। মেয়ে মানুষ হতে হয় শক্ত। বাইরে না হোক, ভেতরটা অন্তত শক্ত হওয়া চাই, যা কখনো ভাঙবে না, মচকাবে না। কোনো ঝড় তুফান যাকে তছনছ করতে পারবে না। মেয়ে মানুষ কিসের মতো জানেন? সায়রা উৎসুক ভঙ্গিতে চেয়ে থাকে, কিছু বলে না। মেহেদী বলতে শুরু করে, মেয়ে মানুষ হলো গাছের ডগায় সাজিয়ে রাখা ঠুনকো পাখির বাসা। একদম ঠুনকো, পাতলা খড়কুটো দিয়ে তৈরি। দেখে মনে হয় ফু দিলে উড়ে যাবে, আসলে তা হয় না। কত ঝড় যায়, তুফান যায় এর উপর দিয়ে। অথচ সেই অসময়ে পাখিরা দিব্যির নড়বড়ে ঘরটায় আশ্রয় নেয়, ডিম পাড়ে। ডিম ফুটে একসময় বাচ্চা বেরোয়। বাচ্চা পাখিগুলো একসময় বড় হয়ে উঠতে শিখে। আপনি হলেন সেই পাখির বাসা। দেখে মনে হয় নড়বড়ে, আসলে তা না, খুব শক্ত, মজবুত পক্ত। আর আমি, মিলিয়ার মা, আমরা 3টা মানুষ হলাম সেই পাখি। আমাদের ওপর দিয়ে এখন ঝড় যাচ্ছে। এই অসময়ে আপনি একটু আশ্রয় দেবেন না আমাদের? বলুন ভাবি, দেবেন না? সায়রার ভেতরটা ফাঁকা হয়ে আছে। সে মেহেদীর কথা কিছুটা বুঝতে পারছে না। তবে একটা ব্যাপার তার মাথায় কিছুতেই ঢুকছে না। মেহেদী তো এমন না, যথাসম্ভব সায়রাকে এড়িয়ে চলতো। এমনকি যখন সায়রা তাদের বাড়ি থেকে চলে এলো, তখনও কিছু বলেনি, বিদায় পর্যন্ত জানায়নি। আজ 1 মাস পর তার কি এমন পরিবর্তন এলো, যার জন্য এত সুন্দর করে কথা বলছে, এত বোঝাচ্ছে? কোনো কুমতলব নয় তো? কি হলো ভাবি, দেবেন না একটু ছায়া আপনার আঁচলে? আমরা তো বাচ্চা মানুষ, মার জন্য অন্তত দয়া করুন। ফিরে আসুন আমাদের মাঝে। ভাইয়ার নিখোঁজ হওয়ার পর মা আপনার মাঝেই ভাইয়াকে খুঁজে নেয়। এই কথা তো আপনিও জানেন। সায়রা কিছু না বলেই এ ঘর থেকে বেরিয়ে গেল। মেহেদী তার যাওয়ার পথের দিকে হাঁ করে তাকিয়ে রইল। এত কথা বলার পর
সায়রা এমন নির্লিপ্তভাবে চলে যাবে তা সেও ভাবতে পারেনি। হুড়মুড় করে একটি মেয়ে ঘরে ঢুকল। মেহেদি জানে এই মেয়েটির নাম শান্তা, সায়রার খালাতো বোন। মেয়েটিকে দূর থেকে দেখতে বড় ভালো লাগে, কাছ থেকে আরো বেশি ভালো লাগছে। বলল, আপনি মেহেদি তাই না? হুঁ, মেহেদি আমার খুব পছন্দের। আই লাভ মেহেদি। মেহেদি হাঁ করে রইল। শান্তা বলল, গায়ে মাখার মেহেদির কথা বলছি। আপনি অমন করে হাঁ করে রইলেন কেন? মুখে মাছি ঢুকে যাবে তো। মেহেদি একটু লজ্জা পেয়ে বলল, আপনি বুঝি শান্তা? হ্যাঁ শান্তা, তবে শান্ত নয়। ভীষণ উৎপাত করি এখানে সেখানে, বকাঝকাও শুনি, তবে শিক্ষা হয় না। বকে কে আবার? কেন? আপনার ভাবি, সায়রা আপা। ভাবি বকাঝকা করে? বকে না বুঝি? আপা যা মেজাজি, আজ সকালে বকলো। কে বকেছে? তুই আমাদের বাসায় কেন এসেছিস? জ্বালাচ্ছিস কেন এত? ভাগ এখান থেকে, বেহায়া মেয়ে কোথাকার। এইসব কথাগুলো বলে শান্তা নিরীহভাবে হাসল। সে জানে সময়ে অসময়ে অনেকেই তার উপর বিরক্ত হয়, তবে সে ইচ্ছে করলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। শান্তা প্রসঙ্গ পাল্টে বলল, আপাকে নিয়ে যেতে এসেছেন? হুঁ, কিন্তু ভাবি রাজি হচ্ছে না। আমি কথা বলে দেখব। আপনার কথা শুনবে? শুনবে না কেন? আলবাত শুনবে। বলে মুচকি হেসে বেরিয়ে এলো শান্তা। ছাদের এক কোণে সায়রা দাঁড়িয়ে আছে। শান্তা তার সামনে যেতেই সে শান্তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। খুব বকাঝকা করেছি তোকে? তোর খুব খারাপ লেগেছে না রে? না না, আগে খারাপ লাগতো, এখন লাগে না। অভ্যস্ত হয়ে গেছি তো। শান্তা মুচকি হেসে উড়িয়ে দিল। তবে তার যে মন খারাপ সেটা আড়াল করতে পারল না। সায়রা চোখ মুছে বলল, আকাশের কি খবর বলতো? কোন আকাশ? কার কথা বলছিস আপা? শান্তা, আমার সঙ্গে ন্যাকামো করিস না, আমি কিন্তু সব জানি। বল বল। শান্তা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে বলল, সে তো এখন বড় মানুষ, ভার্সিটিতে পড়ে। আমার মতো কলেজে পড়া মেয়েকে মনে রাখা কি তার যায়? ধুর, ওভাবে বলছিস কেন? সত্যি করে বল। সত্যি তো বললাম, আকাশ এখন ভার্সিটির স্টুডেন্ট। কত মেয়ে ফ্রেন্ড তার, এখন আমায় মনে রাখার সুযোগ আছে? সে কি, তোদের কথা হয় না? না, আকাশের গার্লফ্রেন্ড হয়েছে। ওই এখন আকাশের সব। বলে আড়ালে চোখ মুছল শান্তা। একটু হাসলো, যেন কিছুই হয়নি। সে দিব্যি সুখে আছে। তোকে ছেড়ে দিল? সারা চেঁচিয়ে বলল, ছাড়বে কি? আমি তার থেকে দূরে সরে এসেছি। শুধু শুধু বেহায়ের মতো পিছিয়ে পড়ে থাকার মানে হয়? তোর খুব দুঃখ না রে? শান্তা মাথা নেড়ে করুণ গলায় বলে, না না, আমার আবার দুঃখ কিসের? আমি তো দিব্যি সুখে আছি। বলেই অন্যদিকে ফিরে তাকালো। দু চোখ ভরে জল এসেছে। সেগুলো সায়রার আড়ালে মুছে নিল শান্তা। একটু হাসার চেষ্টা করলো, কিন্তু পারল না। হাসতে চাইলেই কান্না আসে, বুক ফাটা কান্না। এ সময় ছাদ থেকে লাফ দিয়ে মরে গেলে সে বেঁচে যেত, চিরকালের জন্য বেঁচে যেত। কিছু মানুষ মরে গেলেই চিরকালের জন্য বেঁচে যাবে, শান্তাও তেমন। সারার ব্যাপারটাও কি তেমনি? সেও কি মৃত্যুর মতো কঠিন সত্য মেনে নেওয়ার জন্যই বেঁচে আছে? অবশেষে সায়রার মত ঠিক করলো, সে শ্বশুরবাড়ি যাবে, আজই যাবে। সে কাপড় বোঝাই করা একটি ব্যাগ টেনে টেনে জিন্নাতুর নূরের সামনে গিয়ে দাঁড়ালো। পাশ হয়ে বলল, যাচ্ছি মা। জিন্নাতুর নূর যেন আকাশ থেকে পড়লেন। চলে যাচ্ছিস? সেটাই তো চেয়েছিলে। জিন্নাতুর নূর তটস্থ করলেন, কিন্তু এখনই রাজি হয়ে যাবি ভাবিনি। বাবা এলে বলে দিও অলক্ষণীটা চলে গেছে, আর জ্বালাবে না। বলে ব্যাগ টেনে টেনে বেরিয়ে গেল সায়রা, তার পিছন পিছন মেহেদি। জিন্নাতুর নূর ব্যাহত দৃষ্টিতে চেয়ে রইলেন দরজার ওদিকে। ওরা যাচ্ছে, যেতে যেতে হারিয়ে যাচ্ছে তার চোখের সামনে থেকে। ওরা যত দূর যাচ্ছে ততই বুকটা ফাঁকা হয়ে আসছে। চলবে। গল্পটি দুটি পর্বে সমাপ্ত করা হয়েছে। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ।